এই কবিতা, জানিস আমাদের অফিসের ম্যাডাম কিন্তু একজন ডিভোর্সি ম্যাডাম। ওনার নাকি শুনলাম ডিভোর্স হয়ে গেছে 2 মাস আগে। একটা বড়লোক ছেলের সাথে বিয়ে হয়েছিল। ছেলেটা নাকি অনেক নেশা করে। তারপরে নাকি ম্যাডাম নিজের ইচ্ছায় তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। পারুল ম্যাডামকে নিয়ে সমালোচনা না করে নিজের কাজ করো। পরে দেখবে ম্যাডাম যখন রেগে গিয়ে তোমাকে বকাঝকা করবে তখন কিন্তু ম্যাডামকে কোনো কিছুই বলতে পারবে না। এমনও হতে পারে ম্যাডাম তোমাকে অফিস থেকে বের করে দিতেও পারে। তখন তুমি কি করবে? এই শহরে কাজ খুঁজতে অনেক কষ্ট হয়। কবিতা এবং পারুল কথা বলতেছে, এমন সময় তাদের কেবিনের ভিতর প্রবেশ করলো আকাশ। আকাশকে দেখে দুজন চুপ হয়ে রইল। এইদিকে আকাশ দুইজনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার, তোমরা দুইজন কি নিয়ে কথাবার্তা বলছিলে এতক্ষণ? তোমাদের তো আমি একটা কাজ দিয়ে গিয়েছিলাম, কাজ না করে তোমরা কথাবার্তা বলতেছো। ম্যাডামকে তো জবাবদিহিতা আমার করতে হয়। আসলে স্যার, আমি কোনো কিছুই বলি নাই। আমি তো আমার কাজ করছিলাম। পারুল ম্যাডামকে নিয়ে কিছু কথাবার্তা বলেছে। ম্যাডামের নাকি কয়েকদিন আগে ডিভোর্স হয়ে গেছে। এই নিয়ে আর কি পারুল আমাকে বলছিল, এর বেশি কিছুই বলে নাই। দেখো, তোমরা যার নুন খাও তার নামে বাহিরে গিয়ে বদনাম ছড়িয়ে দাও, এটা কিন্তু একদম ঠিক না। তোমরা জানো এটার জন্য তোমাদের কি হতে পারে? এমনও হতে পারে ম্যাডামের কানে যদি এই কথা যায়, তোমাদেরকে অফিস থেকে বের করে দিতে পারে। প্লিজ স্যার, আমি আপনার 2টা পায়ে পড়তেছি, আপনি ম্যাডামকে এই সব কিছু বলবেন না। বাড়িতে আমার একটা বাচ্চা আছে, তাদেরকে দেখে রাখতে হয়। আমারও ডিভোর্স হয়ে গেছে। আমার বর নিজ থেকে আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, কারণ আমি সবার পিছু লেগে থাকতাম এটার জন্য। এই তো, এখন তো তুমি তোমার ভুল স্বীকার করেছো। যেখানে অপরাধ আছে তোমার, আবার সেখানে এসে তুমি ম্যাডামের নামে খারাপ গুণগান গাইতেছো। হুম, এটার জন্য তোমাকে চরম শাস্তি পেতে হবে হয়তো। ওই তো ম্যাডাম চলে এসেছে, আমি ম্যাডামের কাছে গেলাম। তোমরা তাড়াতাড়ি কাজ শেষ করো। এ বলে আকাশ চলে আসলো নীলার কাছে। নীলা তার কেবিনের ভিতর এসে চেয়ারে বসে আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার আকাশ, তোমার কি হয়েছে? মন খারাপ নাকি তোমার? না ম্যাডাম, আমার মন খারাপ না, এমনিতেই আর কি এইরকম হয়ে আছি। আজকে তো আমাদের একটা প্রজেক্ট ছিল, আপনি কি অনলাইনে তাদের কাজটা সম্পূর্ণ করে দিয়েছেন নাকি তারা আমাদের অফিসে আসবে আজকে? আমি তো কালকে রাতে তাদেরকে অনলাইনে সকল কিছু বুঝিয়ে দিয়েছি। তুমি চাইলে তাদের সাথে কথা বলে নিতে পারো। তবে আমি যতটুকু বুঝিয়ে দিয়েছি আশা করি তারা তাদের কাজটা বুঝে নিয়েছে। ঠিক আছে ম্যাডাম, আমি তাহলে এখন আমার কেবিনে গেলাম। যদি জরুরি প্রয়োজন হয় তাহলে আমাকে ডাক দিবেন, আমি সাথে সাথে চলে আসব। এই বলে আকাশ চলে আসলো তার কেবিনে। এই আকাশ অফিসে গত 4 বছর ধরে চাকরি করে। প্রায় 6 মাস আগে নীলা এই অফিসে নতুন বস হিসেবে জয়েন করে। আর আগে ছিল তার আব্বু এই অফিসের বস। এরপরে নীলা আকাশ বসে বসে কাজ করতেছে, এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে নীলার আব্বু কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ও পাশ থেকে নীলার আব্বু বলতে লাগলো, হ্যালো আকাশ, তুমি এখন কোথায় আছো? একটু আমার সাথে দেখা করতে পারবে? স্যার, আমি তো অফিসের ভিতরে আছি, আর হঠাৎ আপনি দেখা করার কথা বলতেছেন, কোনো জরুরি দরকার নাকি? জরুরি দরকার হলে আমি ম্যাডামকে বলে আসতেছি, আপনি লোকেশনটা দেন কোথায় আসতে হবে। আকাশ, নীলাকে বলে আসার কোনো প্রয়োজন নেই। তুমি শুধু বলো যে তোমার বাইরে একটা কাজ আছে, আর যদি ছুটি না দেয় তাহলে বাসায় একটু সমস্যা হয়েছে, এই বলে তুমি 2-3 ঘন্টার জন্য ছুটি নিয়ে আমার সাথে দেখা করো। আমি তোমাকে মেসেজ করে ঠিকানাটা পাঠিয়ে দিতেছি। ঠিক আছে স্যার, আপনি ঠিকানাটা পাঠিয়ে দেন, আমি কিছুক্ষণের মধ্যে আপনার ওইখানে চলে আসতেছি। এই বলে আকাশ কলটা কেটে দিয়ে ওইখান থেকে সোজা চলে আসলো নীলার কেবিনে। আকাশ নীলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ম্যাডাম, বাড়িতে একটু সমস্যা হয়েছে তো,
আমাকে কি 2 ঘন্টার জন্য ছুটি দিতে পারবেন? যদি 2 ঘন্টার জন্য ছুটি দিতেন তাহলে আমার খুব ভালো হতো। নীলা ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল 11:12। এটা দেখে নীলা আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ, তুমি ঠিক একটা সময় অফিসে থাকবে, কারণ কয়েকজন লোক আসবে, তাদের সাথে কথাবার্তা বলতে হবে তোমার। আমার এমনিতে শরীরটা ভালো নেই এবং মনও ভালো না। ঠিক আছে ম্যাডাম, আমি একটার সময় অফিসে উপস্থিত থাকব। আপনি কোনো চিন্তা করবেন না। এখন তাহলে আমি যাই। এই বলে আকাশ ওইখান থেকে সোজা চলে আসলো বাহিরে। একটা রিক্সা নিয়ে নীলার আব্বুর দেওয়া ঠিকানায় যেতে লাগলো। প্রায় 25 মিনিট পর সেই জায়গায় চলে আসলো। এসে দেখে একটা হোটেল। আকাশ তার পকেট থেকে ফোনটা বের করে নীলার আব্বুকে কল দিল। একবার রিং হতে নীলার আব্বু কলটা রিসিভ করে বলতে লাগলো, আকাশ, তুমি চলে এসেছো? হ্যাঁ স্যার, আমি চলে এসেছি। এখন কি করতে হবে? ভিতরে আসবো নাকি বাহিরে দাঁড়িয়ে থাকবো? তুমি দারোয়ানকে আমার কথা বলে ভিতরে চলে আসো, বলো যে আমি তোমাকে ডেকেছি। ঠিক আছে স্যার, আমি দারোয়ানকে বলে এখনই ভিতরে আসতেছি। এই বলে আকাশ ফোনটা কেটে দিয়ে দারোয়ানের কাছে অনুমতি নিয়ে চলে আসলো ভিতরে। টেবিলের এক কোণায় বসে আছে নীলার আব্বু। আকাশ গিয়ে নীলার আব্বুর সামনে বসে পড়তে নীলার আব্বু আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ, কি খাবে বলো? অনেক দিন পর তোমার সাথে দেখা হয়েছে, আজকে তো কিছু একটা খেতে হবে তোমাকে। স্যার, 1 কাপ কফি অর্ডার করলেই চলবে, আর কোনো কিছু লাগবে না। আর আপনি কি বলবেন একটু তাড়াতাড়ি বলেন। একটা সময় অফিসে মিটিং আছে, ম্যাডামের নাকি শরীর খারাপ। হ্যাঁ, নীলার শরীর খারাপ এবং সে একটু চিন্তিত। দেখো, তুমি তো সব কিছুই জানো নীলার ব্যাপারে। 2 মাস আগে তার বিয়ে হয়েছিল এবং 2 সপ্তাহ আগে তার ডিভোর্স হয়ে গেছে। বড়লোক ছেলের সাথে বিয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম যে আমার মেয়েটা সুখে শান্তিতে থাকতে পারবে, কিন্তু শান্তি তো দূরের কথা, আরও অশান্তিতে আমি ঢুকিয়ে দিয়েছি। আমার একটা অনুরোধ রাখবে তুমি? জি স্যার, আপনি বলেন, আমি আপনার অনুরোধ রাখার চেষ্টা করব। তুমি কি আমার মেয়েকে বিয়ে করতে পারবে? নীলার আব্বুর মুখে এই কথা শুনে আকাশ মনে হয় 10 তলা বিল্ডিংয়ের উপর থেকে লাফ দিয়ে পড়ে গেছে। এরকম একটা অবস্থা হয়েছে তার। চোখ বড় বড় করে এবং হাঁ করে তাকিয়ে আছে নীলার আব্বুর দিকে। এইদিকে নীলার আব্বু বেশ বুঝতে পারছে আকাশ অবাক হয়ে গেছে। আকাশ বেশ কিছুক্ষণ চুপ থেকে নীলার আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্যার, আপনি খুব ভালো করেই জানেন এখনকার ছেলেরা কোনো ডিভোর্সি মেয়েকে বিয়ে করতে চায় না। সেইখানে আমি তো আছি, আমিও একটা ডিভোর্স মেয়েকে বিয়ে করতে চাই না। আর আমি যদি বিয়েও করি তাহলে আমার পরিবার এই বিয়ে মেনে নিবে না। তখন আমি কি করব? আকাশ, আমি তোমার পরিবারের সাথে কথা বলবো। আমি তোমার পরিবারকে রাজি করাবো। তোমার পরিবার যদি রাজি হয় তাহলে তুমি এই বিয়ে করতে অমত হবে না তো? আকাশ বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করে এরপর বলতে লাগলো, আমার আব্বু আম্মু যদি রাজি থাকে তাহলে আমিও রাজি আছি। আপনি তো আমাদের বাড়ি চিনেন, আপনি না হয় আমাদের বাড়িতে গিয়ে কথাবার্তা বলে দেখেন আব্বু আম্মু কি বলে। রাতে তো আমি বাসায় যাব, তখন আমি আব্বু আম্মুকে জিজ্ঞেস করবো না তারা আপনাকে কি বলেছে। ঠিক আছে, আমি তোমার বাসায় যাব আজকে, আর তুমি এখন অফিসে চলে যাও, গিয়ে কাজ করতে থাকো। আর নীলাকে বলবে যে বাসায় চলে যাওয়ার জন্য, এখন আর অফিসে থাকতে হবে না। যেহেতু অসুস্থ তুমি, তাকে বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দিবে। ঠিক আছে স্যার, আমি ম্যাডামকে বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দিব, আপনি চিন্তা করবেন না। আমি আমার আব্বু আম্মুর উপরে ছেড়ে দিয়েছি, কারণ আমার আব্বু আম্মু কখনোই চাইবে না আমি একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করি। এই সব ভাবতে ভাবতে আকাশ চলে আসলো অফিসে। ভিতরে প্রবেশ করে হাঁপাতে হাঁপাতে সোজা চলে আসলো নীলার কেবিনে। এদিকে নীলা টেবিলের ওপর মাথা দিয়ে শুয়ে আছে। এটা দেখে আকাশ নীলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ম্যাডাম, আমি তো চলে এসেছি। আপনি চাইলে এখন বাড়িতে চলে যাইতে পারেন, কারণ আপনি যেহেতু এখন অসুস্থ, সো আমি অফিসটা সামলিয়ে নিতে পারবো। আর ম্যানেজার স্যার তো আছে। তুমি অফিসটা সামলে নিতে পারবে তো আকাশ? তোমার উপরে কিন্তু আমার ভরসা আছে।
তোমার উপরে ভরসা রেখে আমি কিন্তু বাসায় চলে যেতেছি। আর যারা আসবে তাদের সাথে কথাবার্তা বলে তুমি না হয় ফাইনাল করে নিও। ঠিক আছে ম্যাডাম, আপনি বাসায় চলে যান। আমি তাদের সাথে কথাবার্তা বলে প্রজেক্টটা ফাইনাল করে আপনাকে মেসেজ করে জানিয়ে দিব। নীলা চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। বাড়ির ভিতরে প্রবেশ করে নীলা তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু আব্বু কোথায়? ওনাকে তো দেখতেছি না, সকালে তো বাসায় ছিল। আমি একটু তোর আব্বুকে বাজারে পাঠিয়েছি, তুই তো এখন অসুস্থ, তাই বাজার থেকে মুরগি এবং মাংস নিয়ে আসার জন্য পাঠিয়েছি। তুই যা, রুমে গিয়ে ফ্রেশ হয়ে থাক, রান্না শেষ হলে আমি তোকে ডাক দিব। নীলা তার আম্মুকে আর কিছু না বলে সোজা চলে আসলো তার রুমে। অন্যদিকে নীলার আব্বু সেই রেস্টুরেন্ট থেকে চলে আসলো আকাশদের বাড়ির সামনে। গাড়িটা দাঁড় করিয়ে গাড়ি থেকে নেমে আকাশদের বাড়ির দরজার সামনে এসে কলিং বেল দিতেই আকাশের আম্মু এসে দরজা খুলে দিল। নীলার আব্বুকে দেখে আকাশের আম্মু বলতে লাগলো, কে আপনি? আপনাকে তো চিনলাম না। আমি হচ্ছি আকাশের অফিসের বস। একটু ভিতরে আসতে পারি? আপনাদের সাথে জরুরি কথা ছিল। হ্যাঁ, ভিতরে আসেন। নীলার আব্বু ভিতরে এসে সোফায় বসে পড়ল। এদিকে সোফায় বসে আছে আকাশের আব্বু এবং নীলার আব্বু। আকাশের আম্মু রান্নাঘর থেকে নীলার আব্বুর জন্য কফি বানিয়ে নিয়ে আসলো। নীলার আব্বু মাথা নিচু করে চুপচাপ বসে আছে। এটা দেখে আকাশের আব্বু বলতে লাগলো, কি ব্যাপার স্যার, আকাশের কি কোনো কিছু নিয়ে সমস্যা হয়েছে অফিসে, নাকি আপনি আমাদের বাসায় এমনিতে এসেছেন? আমি আপনাদের বাড়িতে অন্য একটা কারণে এসেছি। আর আকাশ অফিসে খুব ভালোভাবে কাজ করতেছে। আমার কথা শুনে আপনারা কি রিয়েক্ট করবেন এটা আমি জানি না, তবে আপনাদের কাছে অনুরোধ করব, আমাকে ফিরিয়ে দিবেন না। আপনি বলেন কি বলতে চাইছেন। আপনি যদি সব কিছু খুলে না বলেন তাহলে আমরা বুঝবো কিভাবে আপনি কি বলতে চাইছেন। দেখেন, আমার একটা মেয়ে আছে। আমি তাকে 2 মাস আগে বড়লোক পরিবারে বিয়ে দিয়েছিলাম। ছেলেটা অনেক বাজে, নেশা করে, আমার মেয়েকে মারধর করে। এটার জন্য আমি ওই ছেলের সাথে আমার মেয়ের ডিভোর্স করিয়ে এনেছি। এখন আমার মেয়ে শুধু এইসব চিন্তা ভাবনা করে। আমি চাইতেছি যে আকাশের সাথে আমার মেয়ের বিয়ে দেওয়ার জন্য। আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি আরও কিছু কথা বলবো। না, এই বিয়ে কখনোই হবে না। একজন ডিভোর্সি মেয়ের সাথে আমরা কখনোই আমাদের ছেলের সাথে বিয়ে দেব না। দরকার পড়লে আমাদের ছেলেকে আপনাদের অফিসে চাকরি করাবো না। আমার সকল জায়গা সম্পত্তি আমি আকাশের নামে লিখে দিব। আমি আপনাদের দুজনের পায়ে পড়তেছি। আমি একজন বাবা হয়ে আপনাদের কাছে ভিক্ষা চাইতেছি। একটা জিনিস আপনারা প্লিজ আমাকে ফিরিয়ে দিবেন না। এই বলে নীলার আব্বু আকাশের আব্বু আম্মুর পা জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। এইদিকে আকাশের আব্বু কি বলবে বুঝে উঠতে পারছে না। বেশ কিছুক্ষণ যাওয়ার পর আকাশের আব্বু নীলার আব্বুকে ধরে উঠিয়ে সোফায় বসিয়ে দিল আর বলতে লাগলো, দেখেন, আপনার সব কথাই তো শুনলাম। আমাদের এত লোভ নেই যে আপনার জায়গা সম্পত্তি আমরা নিয়ে নিব। আকাশের আম্মু আমাদের যদি মেয়ে থাকতো, আমরা যদি এই রকম একটা সমস্যায় পড়তাম তাহলে তো নিশ্চয়ই এইভাবে আরেকজনের পা জড়িয়ে ধরে কান্না করে বলতাম আমার মেয়েকে বিয়ে করার জন্য। তুমি একটু চিন্তা ভাবনা করে দেখো কি করবে। আকাশের আব্বু, তোমার কথার মানে আমি খুব ভালো করে বুঝতে পারতেছি। তুমি যে আকাশকে ওনার মেয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়েছো। হ্যাঁ, আমি ওনার পরিস্থিতি সব কিছু বুঝে এরপর রাজি হয়েছি। বাকিটা তোমার হাতে। তুমি যদি অনুমতি দাও তাহলে আমি ওনাকে কথা দিয়ে দিতে পারি যে আকাশ আসলে আমরা আকাশের সাথে কথাবার্তা বলে বিয়েটা ফাইনাল করব। দেখেন, আপনারা যদি আকাশকে বুঝিয়ে বলেন তাহলে আকাশ নিশ্চয়ই আপনাদের কথা শুনবে। আকাশ বলেছে যে আপনারা যা বলবেন তাই করবে সে আপনাদের কথা ফেলতে পারবে না। ঠিক আছে, রাতে আকাশ আসুক, তারপর আমরা আকাশের সাথে কথাবার্তা বলে আপনাদেরকে জানাবো কালকে। আচ্ছা, আজকে তাহলে আমি বাড়িতে চলে যাই। আপনারা কিন্তু কালকে অবশ্যই আমাকে জানিয়ে দিবেন। এই নেন আমার ফোন নাম্বার।
এই বলে নীলার আব্বু আকাশের আব্বুর কাছে ফোন নাম্বার দিয়ে চলে আসলো তাদের বাসায়। কলিং বেল দিতে নীলার আম্মু সে দরজা খুলে দিল। নীলার আব্বুকে দেখে নীলার আম্মু বলতে লাগলো, কিছু একটা ব্যবস্থা করতে পারছো? আমার মেয়েটা তো দিন দিন না খাইতে খাইতে কেমন যেন হয়ে যাচ্ছে। এই রকম ভাবে চললে তো সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলবে নিজের। চিন্তা করো না নীলার মা, আমি কথাবার্তা বলে এসেছি তাদের সাথে। ওরা বলেছে যে কালকে আমাকে জানিয়ে দিবে তাদের সিদ্ধান্ত। আমি আশা করতেছি সে হয়তো রাজি হয়ে যাবে, সে মানা করবে না হয়তো। আল্লাহর কাছে দোয়া করো যাতে সে মানা না করে। আমার মেয়েকে যদি সে বিয়ে করে তাহলে আমি আমার সকল জায়গা সম্পত্তি তার নামে লিখে দিব। শুধু একটু জায়গা রাখবো যেখানে আমরা থাকবো। হ্যাঁ, এটাই করো। তবে আমার মেয়ে যাতে সুখে থাকে এমন একজনের কাছে তুমি আমার মেয়েকে বিয়ে দাও। সে যাতে আমাদের জায়গা সম্পত্তি অঢেল টাকা দেখে আমার মেয়েকে যাতে অসুখে না রাখে, এটা একটু খেয়াল রেখো তুমি। এটা নিয়ে চিন্তা করো না, আমি এখন একজনের কাছে আমার মেয়েকে দিতে চাইতেছি। সে খুবই ভালো একটা ছেলে, তার নামে কখনো বাজে কোনো কিছু কমপ্লেনই আসে নাই। সে আমার কোম্পানিতে চাকরি করছে। আচ্ছা, যাও এখন তুমি ফ্রেশ হয়ে আসো, আমি তোমার জন্য খাবার রেডি করছি। নীলা হয়তো ঘুমিয়ে গেছে, তাকে আর ডাক দেওয়ার প্রয়োজন নেই। সে ঘুম থেকে উঠে নিচে আসলে তারপর না হয় খাবার দিব। নীলার আব্বু আর কিছু না বলে সোজা চলে আসলো তার কেবিনে। অন্যদিকে আকাশ তার কেবিনে বসে কাজ করতেছে। বেশ কিছুক্ষণ কাজ করার পর আকাশ দেখতে পেল কয়েকজন বড় বড় অফিসার নীলার কেবিনের দিকে এগিয়ে আসতেছে। এটা দেখে আকাশ তারার কেবিন থেকে বের হয়ে তাদের সাথে কথাবার্তা বলে তাদেরকে নিয়ে চলে আসলো বড় একটা কেবিনের ভিতরে। তাদের প্রজেক্ট সম্পর্কে কিছু ধারণা দিয়ে বাকি প্রজেক্টের কাজ বুঝিয়ে দিতে লাগলো আকাশ তাদেরকে। বেশ কিছুক্ষণ তাদেরকে বুঝিয়ে দেওয়ার পর তারা প্রজেক্টের ডিল ফাইনাল করে আকাশ এবং ম্যানেজারের সাথে কথা বলে চলে গেল। দেখতে দেখতে দুপুর হয়ে রাত হলো রাত 9টা। আকাশ চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। আকাশ কোনো কিছু না বলে সোজা চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। খাবার টেবিলে বসে আছে 3 জন। এইদিকে আকাশের আম্মু খাবার রেডি করে দিতেছে সবাইকে। এমন সময় আকাশের আব্বু আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ, আমরা তো তোর জন্য মেয়ে দেখেছি। মেয়েটা ডিভোর্সি। আমরা চাইছি যে তুই এই মেয়েকে বিয়ে কর, এই মেয়ের সাথে ঘর সংসার কর। তুই কি আমাদের কথা রাখতে পারবি? আব্বু আম্মু, তোমাদের মাথায় কি একটু কমন সেন্স বলতে কিছু নেই? এখনকার ছেলেপেলেরা কি ডিভোর্সি মেয়েদেরকে বিয়ে করে নাকি? তোমরা আমাকে বলদ পেয়ে যে কারোর সাথে বিয়ে দিয়ে দিতে চাইতেছো, তাই না? আমি এই বিয়ে করব না। তুই যদি এই বিয়ে না করিস তাহলে আমার মরা মুখ দেখবি, এই বলে দিলাম। এই বলে আকাশের আব্বু খাবার না খেয়ে সোজা চলে গেল তার রুমে। এইদিকে আকাশ চুপচাপ খাবার খাইতেছে। এমন সময় আকাশের আম্মু আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ বাবা, আমি তোকে কিছু কথা বলি, তুই কথাগুলো একটু চিন্তা ভাবনা করে দেখিস। ধর, আমাদের একটা মেয়ে আছে, তুই সেই মেয়েটার ভাই। এখন তোর বোনকে একটা ভালো জায়গায় বিয়ে দিয়েছি। পরে আমরা জানতে পারি সেই ছেলেটা বিভিন্ন নেশায় আসক্ত। এটার পরে আমরা ডিভোর্স করিয়ে তাকে নিয়ে আসি। এরপর সে ডিপ্রেশনে ভুগতে ভুগতে অসুস্থ হয়ে যায়। সে কি করবে বুঝে উঠতে পারে না। তখন আমরা ছেলে দেখা শুরু করি। আমাদের জানা মতে একটা ছেলে ভালো আছে। সো সেই ছেলেটার সাথে কথা বলেছে। এমনকি ছেলেটার বাবা মায়ের পা জড়িয়ে ধরে কান্না করেছে এবং বলেছে যে তার সকল সম্পত্তি লিখে দিবে। এইখানে তুই একবার ভেবেচিন্তে দেখ, তারা তাদের মেয়ের জন্য সব কিছু দিতে রাজি হয়েছে। আমরা ওনাকে বলে দিয়েছি তার কাছ থেকে আমরা কোনো কিছুই নেব না। দেখ বাবা, আমি মনে করি মেয়েটা যদি ভালো থাকে তাহলে আল্লাহর রহমতে তুইও মেয়েটার কাছে ভালো থাকবি এবং সুখে সংসার করতে পারবি। তুই আমার কথাগুলো একবার ভেবেচিন্তে দেখিস আর সকালে আমাকে জানিয়ে দিস তুই কি সিদ্ধান্ত নিয়েছিস। আম্মু, আমি তোমাদের কথা কোনোদিন অমান্য করি নাই এবং আজকেও অমান্য করব না। তোমরা আমার কাছে এটা চেয়েছো, আমি এটা করব। যাও,
তোমরা আমার ভালোর জন্য এবং আরেকটা মেয়ের ভালোর জন্য এই কাজটা করতেছো। আমার সাথে আমি রাজি আছি, তবে আমি আমার ম্যাডামের সাথে কথা বলতে চাই। কালকে আমি আমার ম্যাডামের সাথে কথা বলে এরপরে ম্যাডামের কাছ থেকে সিদ্ধান্ত নিয়ে জানাবো। আমি স্যারকে ফোন দিয়ে বলে দিব কালকে ম্যাডামকে নিয়ে আমাদের বাসায় আসার জন্য। এই বলে আকাশ খাওয়া দাওয়া শেষ করে সোজা চলে আসলো তার রুমে। এসে দেখে টেবিলে থাকা ফোনটা বাজতেছে। আকাশ ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে নীলা কল দিয়েছে। কলটা রিসিভ করতে ও পাশ থেকে নীলা বলতে লাগলো, আকাশ, আজকে প্রজেক্টের কাজ কি সম্পূর্ণ করে দিয়েছো তাদের সাথে? হ্যাঁ, আজকের প্রজেক্টের কাজ সম্পূর্ণ করে দিয়েছি তাদের সাথে। আপনি চাইলে একটু কথাবার্তা বলে নিতে পারেন। তুমি যেহেতু করে নিয়েছো, সো এখানে আমার কথাবার্তা বলার দরকার নেই। আর এই নাও, আব্বু যেন তোমার সাথে কি কথাবার্তা বলবে। আকাশ, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। যেটার জন্য ফোনটা নিয়ে তোমাকে বলতে চেয়েছি, তুমি কি সিদ্ধান্ত নিয়েছো এটা একটু জানালে খুব ভালো হতো আর কি। যেহেতু আমার আব্বু আম্মু রাজি, আপনি এক কাজ করেন, কালকে ম্যাডামকে নিয়ে আমাদের বাসায় চলে আসেন। সাথে কিন্তু আপনারাও আসবেন সবাই। আমি ম্যাডামের সাথে আলাদাভাবে কিছুক্ষণ কথাবার্তা বলে এরপরে আমার সিদ্ধান্ত আপনাদেরকে জানিয়ে দিব। ঠিক আছে, কালকের সকালে আমি সবাইকে নিয়ে চলে আসবো। এখন তাহলে রাখি। এই বলে নীলার আব্বু কলটা কেটে দিল। এদিকে নীলা খাবার খেতে খেতে তার আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আব্বু, আরিয়ানের সাথে কি নিয়ে কথাবার্তা বলছো? আর কালকে সবাই কে কোথায় যাবে? কালকে সবাইকে নিয়ে একটা জায়গায় যাব। আর কালকে তোর অফিসে যাওয়ার দরকার নেই, তোকে আমার সাথে নিয়ে যাব। নীলা আর কিছু বলল না, চুপচাপ খাওয়া দাওয়া করে চলে আসলো রুমে। বিছানায় শুয়ে পড়ল নীলা। এইদিকে আকাশও নিজের বিছানায় শুয়ে কী করবে বুঝে উঠতে পারছে না। দেখতে দেখতে রাত পার হয়ে সকাল হলো। সকাল 7টা। আকাশ ফ্রেশ হয়ে নিচে এসে বসে চা খাইতেছে। এমন সময় বাড়ির কলিং বেলটা বেজে উঠল। আকাশ তার চায়ের কাপটা টেবিলের উপর রেখে দরজা খুলতেই দেখতে পেল নীলা এবং নীলার আম্মু দাঁড়িয়ে আছে। তারা সবাই বাড়ির ভিতরে ঢুকে পড়ল। সবাই সোফায় বসে আছে। এমন সময় নীলা তার আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আব্বু, আমরা আকাশদের বাসায় এসেছি কেন? তাদের বাসায় কি কোনো কাজ আছে নাকি আমাদের? হ্যাঁ, কাজ আছে। আকাশ, তুমি নীলাকে নিয়ে তোমার রুমে যাও, আর যা কথাবার্তা বলার তুমি কথাবার্তা বলে এরপরে আমাদেরকে জানিয়ে দাও। ঠিক আছে স্যার। আর নীলা ম্যাডাম, আপনি আমার সাথে আসেন। নীলা সবার মুখের দিকে তাকালো কয়েকবার, কিন্তু কি হচ্ছে এখানে সে বুঝতে পারছে না। নীলা আকাশের পিছু পিছু চলে গেল আকাশের রুমে। নীলা আকাশের বিছানায় বসে আছে। এমন সময় আকাশ নীলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ম্যাডাম, আপনি জানেন আপনারা সবাই আমাদের বাসায় এসেছেন কেন? আমি তো ওই সময় আব্বুকে এটাই জিজ্ঞেস করেছি, কিন্তু আব্বু তো আমাকে কোনো কিছুই বলে নাই। আকাশ, তুমি সত্যি করে বলো তো, আব্বু আম্মু আমাকে এখানে নিয়ে এসেছে কেন? আপনার আব্বু আম্মু আপনাকে এখানে নিয়ে এসেছে একটা কারণে, আপনি আমাকে বিয়ে করবেন। কি, তুমি জানো না আমি একজন ডিভোর্সি মেয়ে? তারপরও তোমার রুচিতে কিভাবে বাঁধলো আমাকে বিয়ে করার জন্য? আমার তো সকল কিছু সব আগেই শেষ হয়ে গেছে। এমন হতো যে আমার কোনো কিছু শেষ হয় নাই, তাই তুমি আমাকে বিয়ে করতে। কিন্তু তুমি এটা কেন করছো আকাশ? তুমি খুব ভালো করে বুঝতে পারতেছো আমাকে বিয়ে করলে তুমি সুখী হতে পারবে না। দেখেন ম্যাডাম, ডিভোর্সি মেয়েরা কি বিয়ে করে না নাকি নাকি তাদের বিয়ে হয় না? কোনটা? বিয়ে হয়, কিন্তু আমাকে বিয়ে করলে তুমি কোনো কিছুই পাবে না। তুমি খুব ভালো করেই জানো 2 মাস আগে আমার বিয়ে হয়েছে, তেমন বেশি একটা সময় না। তাতে কি হয়েছে? আপনার বিয়ে হয়েছে, আমি আপনাকে বিয়ে করতে রাজি হয়েছি। এতে আপনার সমস্যা থাকলে আপনি বলেন আমাকে যে আপনার কোথায় সমস্যা আছে। আমার সমস্যা হচ্ছে আমি তোমাকে বিয়ে করতে পারবো না, এটাই আমার শেষ সমস্যা। আপনি আমাকে বিয়ে করতে না চাইলেও আমাকেই বিয়ে করতে হবে। আমি আপনার আব্বু আম্মুকে বলে দিয়েছি যে আমি আপনাকে বিয়ে করব। এটার জন্য তারা আপনাকে এখানে নিয়ে এসেছে। আকাশ, তুমি খুব ভালো করেই জানো
আমি এখন অসুস্থ। আমাকে এইসব ব্যাপারে প্লিজ চাপ দিবে না। আমি এখন বিয়ে করব না। আমি আমার আব্বু আম্মুকে মানা করে দিতেছি। আপনি যান গিয়ে মানা করেন, কিন্তু তারা আপনাকে আমার সাথেই বিয়ে দেবে, অন্য কারোর সাথে বিয়ে দিবে না। আপনি যদি তাদের সাথে কথাবার্তা বলে তাদেরকে বলতে পারেন যে বিয়ে করবেন না, তবুও তারা রাজি হবে না, আপনাকে আমার সাথে বিয়ে দিয়ে ছাড়বে। নীলা আকাশের সাথে আর কোনো কথাবার্তা না বলে সোজা চলে আসলো নিচে। তার আব্বুকে উদ্দেশ্য করে নীলা বলতে লাগলো, আব্বু, তুমি এসব কি শুরু করেছো? আমি তোমাকে বলেছি না আমি এখন আর কাউকে নিয়ে স্বপ্ন দেখি না, আর কাউকে বিয়ে করার কোনো ইচ্ছে নেই আমার। মা রে, তোকে আমরা এই রকমভাবে দেখতে পারি না। তুই সারাদিন অসুস্থ হয়ে ঘরের কোনায় পড়ে থাকিস। এইসব আমরা দেখলে আমাদের কষ্ট লাগে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আকাশের সাথে তোর বিয়ে দিব। দেখ মা, আকাশ এবং আকাশের পরিবার রাজি আছে। তুই আকাশের কাছে থাকলে অনেক সুখে থাকতে পারবি। তুই নিজেই জানিস আকাশ কীরকম ছেলে। তাও আব্বু, তোমরা খুব ভালো করে জানো আমার মাত্র 2 মাস হয়েছে বিয়ে হয়েছে। আমি আমার সব কিছু হারিয়ে ফেলেছি। এখন যদি আকাশ আমাকে বিয়ে করে তাহলে সে আমার কাছে কোনো কিছুই পাবে না। আমি তো এসব চাই না। আমি আপনাকে বিয়ে করব বলেছি, আপনাকে বিয়ে করব। আপনি আর একটা কোনো কথা বলতে পারবেন না। স্যার, আপনি কাজই ডেকে নিয়ে আসেন, এখনই বিয়ে হবে। আকাশ, তুমি যেহেতু আমাকে বিয়ে করবে তার আগে আমার কিছু কথা আছে। আর আব্বু এখন কাজী আনার দরকার নেই, সন্ধ্যায় কাজী আনবে গিয়ে। আকাশের সাথে আমার কথা শেষ করে এরপরে তোমাদেরকে বলতেছি। এই বলে নীলা আকাশকে টানতে টানতে নিচ থেকে নিয়ে চলে আসলো আকাশের রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে আকাশকে খাটে বসিয়ে দিয়ে বলতে লাগলো, দেখো, আমি কখনো মা হতে পারবো না। তুমি প্লিজ আমাকে বিয়ে করো না। আমাকে বিয়ে করলে তুমি কখনো বাবা ডাক শুনতে পারবে না। সমস্যা নেই, আমি দরকার পড়লে হাসপাতাল থেকে একটা পালক বেবি নিয়ে আসব, তবুও আমি আপনাকেই বিয়ে করব। আরিয়ান, তুমি বুঝতেছো না কেন আমার কথা? আমি কিন্তু মা হতে পারবো না। এটা তুমি চিন্তা ভাবনা করে এরপরে কথাবার্তা বলো আমার সাথে। আমি সব চিন্তা ভাবনা করে এরপরে আপনার সাথে কথাবার্তা বলতেছি। আমি চিন্তা ভাবনা ছাড়া আপনার সাথে কথাবার্তা বলতেছি না। আমি আর আপনার মুখ থেকে একটা কথাও শুনতে চাই না। আমি আপনাকে বিয়ে করব, মানে আপনাকে বিয়ে করব। এই বলে আকাশ নীলাকে হালকাভাবে জড়িয়ে ধরল। এদিকে নীলা নিজের শরীরের ভর সামলাতে না পেরে পড়ে গেল আকাশের উপর। আকাশ নীলার দিকে তাকিয়ে দেখে নীলা অজ্ঞান হয়ে গেছে। আকাশ তাড়াতাড়ি করে নীলাকে কোলে তুলে বিছানায় শুয়ে দিয়ে ওয়াশরুম থেকে পানি নিয়ে এসে নীলার মুখে ছিটিয়ে দিতেই দেখতে পেল নীলার জ্ঞান ফিরছে। এটা দেখে আকাশ নীলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি হয়েছে আপনার? এত টেনশন করতেছেন কেন? আপনাকে বলেছি না আমি আপনাকে বিয়ে করব। আপনি টেনশন মুক্ত থাকেন। আমি আপনার কখনো খারাপ কিছু হতে দিব না, এটা নিয়ে চিন্তা করবেন না। দেখো আকাশ, তুমি অনেক বড় ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছ। আমি তোমাকে ভালো করে বুঝিয়ে বলতেছি, তুমি এরকম কাজটা করো না। এরকম করলে তোমার নিজের ক্ষতি হবে, আমার কোনো ক্ষতি হবে না। আমার ক্ষতি হলে এটা আমি বুঝে নিব, আপনাকে এসব বুঝতে হবে না। আপনি শুধু আমাকে বিয়ে করেন। আকাশ নীলার সাথে আরও কিছুক্ষণ ঝগড়া করে চলে আসলো নিচে। আকাশের সাথে কথা বলতেছে নীলার আব্বু। এদিকে নীলা আকাশের রুমে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন চিন্তা ভাবনা করতেছে। বেশ কিছুক্ষণ পর নীলা চলে আসলো নিচে। নীলাকে দেখে নীলার আব্বু খুশি হয়ে বলতে লাগলো, যাক, আমার মেয়ের মাথা থেকে অন্তত একটা বোঝা সরে গিয়েছে। এটার জন্য আমার মেয়ে এতদিন ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারে নাই। আজকে আমার মেয়ে ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারবে। বেআই সাহেব, আমি আপনার কাছে একটাই আবদার করব, আপনি আমার মেয়েকে সবসময় দেখে শুনে রাখবেন। আমার মেয়ের যাতে কখনো কোনো কিছু না হয়। এটা নিয়ে আপনি চিন্তা করবেন না, আমি আপনার মেয়েকে নিজের মেয়ের মতো করে রাখবো। আপনি মাঝে মধ্যে এসে দেখে যাবেন আপনার মেয়ে কেমন আছে। আকাশের আম্মু রান্না করতেছে। এইদিকে আকাশের ফোনটা হঠাৎ বেজে উঠল। তাকিয়ে দেখে তার বন্ধু ইব্রাহিম কল দিয়েছে। কলটা রিসিভ করতে ও পাশ থেকে ইব্রাহিম বলতে লাগলো, কিরে আকাশ, তুই আজকে অফিস যাস নাই
নাকি সকালবেলা দেখলাম তোকে ছাদে দাঁড়িয়ে থাকতে? না, আমি আজকে অফিসে যাই নাই, একটা জরুরি কাজ ছিল বাসায়, এটার জন্য। আর তুই অফিসে গেলে একটু অফিসটা খেয়াল করে রাখিস, কালকে আমি অফিসে যাব। হ্যাঁ, আমি অফিসে এসেছি আর ম্যানেজার স্যার সব কিছু নিজে বুঝে নিচ্ছে। আকাশ ইব্রাহিমের সাথে আরও কিছু কথা বলে ফোনটা কেটে দিল। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো। সন্ধ্যা 7টা। ইব্রাহিম দাঁড়িয়ে আছে আকাশদের বাড়ির সামনে। কলিং বেল দিতেই আকাশ গিয়ে দরজা খুলে দিল। ইব্রাহিম ভিতরে প্রবেশ করতে করতেই আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার, তুই আজকে অফিসে যাস নাই? সারাদিন তো দেখলাম বাড়িতে বসেছিলি, বিকেলবেলা দেখলাম তুই তোর রুমে। আমার ব্যালকনি থেকে কিন্তু সব কিছু দেখা যায়। ইব্রাহিমের কথা শেষ হতে না হতেই সামনের দিকে তাকিয়ে দেখে নীলা এবং নীলার আব্বু আম্মু বসে আছে। এটা দেখে ইব্রাহিম তাড়াতাড়ি করে আকাশকে টানতে টানতে নিয়ে চলে আসলো বাইরে আর বলতে লাগলো, কিরে আকাশ, আমি এসব কি দেখতেছি? স্যার ম্যাডাম সবাই দেখি তোদের বাসায়, কি ব্যাপার? আমি তো কোনো কিছুই বুঝলাম না। হ্যাঁ, সবাই আমাদের বাসায়, এটার কারণও আছে। এটার কারণ হচ্ছে আমি আজকে নীলা ম্যাডামকে বিয়ে করব। আকাশের কথা শুনে ইব্রাহিম চোখ বড় বড় করে তাকালো আকাশের দিকে। আকাশ এটা কি বলল? ইব্রাহিম কিছুই বুঝতে পারল না। ইব্রাহিম আকাশকে ধাক্কা মেরে বলতে লাগলো, শালা, তুই কি পাগল হয়ে গেছিস? তুই জানিস না ম্যাডাম যে ডিভোর্সি একটা মেয়ে, তারপরেও তোর রুচিতে কিভাবে বাঁধলো ম্যাডামকে বিয়ে করতে? দেখ, একটা মেয়ের বাবা আমাকে আবদার করেছে এবং আমার বাবা মায়ের পা জড়িয়ে ধরে কান্না করে বলেছে, সেখানে আমি কিভাবে রাজি না হই? আমি রাজি না হলে তো ম্যাডামের অবস্থা আরও খারাপ হয়ে যায় তো দিন দিন। এমনিতেই ম্যাডামের শরীর ভালো না বেশি একটা। তুই তোর ম্যাডামের চিন্তা করছিস, এদিকে যে তুই তোর নিজের মরণ ডেকে নিয়ে এসেছিস, এটা তুই জানিস? একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করলে তুই ওই মেয়ের কাছ থেকে কি পাবি? কোনো কিছুই পাবি না। দেখ ইব্রাহিম, আমি এসব পাওয়ার আশা করি না। যদি আশা করতাম তাহলে আমি কখনোই ম্যাডামকে বিয়ে করার জন্য রাজি হতাম না। আবার ভাবিস না ম্যাডামের ধন সম্পত্তির জন্য আমি ম্যাডামকে বিয়ে করতেছি। আমি এইসবের কারণে ম্যাডামকে বিয়ে করি নাই, ম্যাডামকে একটু শান্তি দেওয়ার জন্য বিয়ে করতেছি। বাকিটা আল্লাহর হাতে, আল্লাহ যা করে তাই হবে। এই বলে আকাশ ইব্রাহিমের সাথে আরও কিছুক্ষণ কথা বলে চলে আসলো আকাশদের বাড়ির ভিতরে। দেখতে দেখতে রাত 8টা বেজে গেল। সবাই বসে আছে, এমন সময় কলিং বেলটা বেজে উঠল। নীলা গিয়ে দরজা খুলতেই দেখতে পেল কাজী সাহেব দাঁড়িয়ে আছে। কাজী সাহেব বাড়ির ভিতরে চলে আসলো। আকাশ এবং নীলার পরিবারের সাথে কথাবার্তা বলে বিয়ের কাজ শুরু করতে লাগলেন। বিয়ের কাজ প্রায় অর্ধেক পথে। এমন সময় কাজী নীলার আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মেয়ের বাবাকে উদ্দেশ্য করে বলতেছি, ছেলের পক্ষ থেকে আপনার মেয়েকে কি দেবে এটা যদি উল্লেখ করে দেন তাহলে খুব ভালো হতো। নীলার আব্বু কোনো কিছু বলতে যাবে, এমন সময় নীলা বলতে লাগলো, ছেলের পরিবার থেকে আমি কোনো কিছুই নিব না। যদি নিতে চাই তাহলে আপনি ওই জায়গায় লিখে দেন ওর নামটা। সে যদি আমাকে ডিভোর্স দিতে চায় তারপরেও আমি তার সাথে থাকতে পারবো। কাজী সাহেব নীলাকে বুঝিয়ে বলল সব কিছু। বেশ কিছুক্ষণের মধ্যে বিয়েটা হয়ে গেল দুজনের। কাজী সাহেব একেবারে রাতের খাওয়া দাওয়া শেষ করে চলে গেল। এইদিকে দুই পরিবারে মিলে খাওয়া দাওয়া শেষ করে কথাবার্তা বলতে বলতে রাত প্রায় 12টা। এমন সময় আকাশের আম্মু বলতে লাগলো, আকাশ, নীলাকে নিয়ে এখন রুমে যা, রাত অনেক হয়েছে। ঠিক আছে, যাইতেছি। আম্মু, নীলা চলো আমার সাথে। আকাশ নীলাকে নিয়ে সোজা চলে আসলো তার রুমে। বিছানাটা ভালোভাবে গুছিয়ে দিয়ে আকাশ চলে আসলো সোফায়। এটা দেখে নীলা বলতে লাগলো, কি ব্যাপার, আপনি সোফায় চলে গেছেন কেন? সোফায় ঘুমাবেন নাকি? হ্যাঁ, আপনি তো এখনও অসুস্থ, আপনি এখন তাহলে ঘুমিয়ে যান। আর কালকে সকালে তো আবার অফিসে যাবেন। ঔষধপত্র ঠিকমতো খান। যখন সুস্থ হবেন তখন আমি আপনার সাথে ঘুমাবো। আমি এখন পরিপূর্ণ সুস্থ আছি। আপনি আমার সাথে চাইলে ঘুমাতে পারেন। আর যদি মনে করেন আমি একজন ডিভোর্স বলে আমার কাছে কোনো কিছু পাবেন না, সো এটা আশা করেন না। আমাকে বিয়ে করেছেন, আমার উপরে আপনার অধিকার আছে। আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন।
এই বলে নীলা চুপচাপ উল্টো দিকে ঘুরে শুয়ে পড়ল। এদিকে আকাশ কি যেন মনে করে চলে আসলো বিছানায়। আস্তে আস্তে পিছন থেকে নীলাকে জড়িয়ে ধরে নীলার ঘাড়ে নাক ঘষতে লাগলো। এইদিকে নীলার কেমন যেন অন্যরকম একটা ফিল হচ্ছে। এই ফিল সে আগে কখনো পায়নি। নীলা আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ, তোমার কাছে একটা অনুরোধ করব, তুমি আমার এই অনুরোধ রাখতে পারবে? হ্যাঁ বলো, কি অনুরোধ করবে আমার কাছে? আমি তোমার অনুরোধ রাখার চেষ্টা করব। দেখো, তুমি তো আমার সাথে এরকম করলে আমার অন্যরকম ফিল হয়। আর আমি এখন একটু অসুস্থ, তুমি খুব ভালো করে জানো। অনেক দিন ধরে এইসব চিন্তা ভাবনা করছিলাম, তো তাই অসুস্থ হয়ে গেছি। আমাকে একটু সুস্থ হতে দাও, এরপরে না হয় যা করার করবে। তুমি চাইলে এখন আমাকে জড়িয়ে ধরে ঘুমাতে পারো। ঠিক আছে, আমি তাহলে এখন তোমাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছি। তোমার সাথে আমি আর এখন কোনো কিছুই করব না, যতদিন না তুমি অনুমতি দিবে ততদিন। এই বলে আকাশ নীলাকে পিছন থেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে এসে পাড়ি জমালো। পরের দিন সকাল 7টা। আকাশ ঘুম থেকে উঠে দেখে নীলা তাকে জড়িয়ে ধরে তার বুকের মাথা রেখে ঘুমিয়ে আছে। এদিকে আকাশ নীলাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল। দেখতে দেখতে বেশ কিছুক্ষণ কেটে গেল এভাবে। আকাশ ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল 7:42 বাজে। এটা দেখে আকাশ নীলাকে ডাক দিয়ে বলতে লাগলো, নীলা, অনেক সকাল হয়েছে, এখন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আসো। আবার তো অফিসে যেতে হবে। খাওয়া দাওয়া করে দুইজন না হয় একসাথে অফিসে যাব। আকাশ, দুজন একসাথে অফিসে যাওয়া যাবে না। আমরা দুজন যদি একসাথে অফিসে যাই, তাহলে যদি অফিসের কেউ জানতে পারে যে তুমি আমাকে বিয়ে করেছো, তাহলে তোমার মান সম্মান অনেক কমে যাবে। আমি চাই না তোমার মান সম্মান কমিয়ে দেওয়ার জন্য। তুমি আমার মান সম্মান নিয়ে চিন্তা করো না, আমি যেখানে আছি সেখানে খুব ভালো আছি। এখন তাড়াতাড়ি চলো, ফ্রেশ হয়ে আবার অফিসে যাব। এই বলে আকাশ আর নীলা ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। হালকা পাতলা নাস্তা করে আবারও রুমে এসে অফিসের জন্য রেডি হয়ে দুজন বেরিয়ে পড়লো অফিসের উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণের মধ্যে চলে আসলো দুজন অফিসে। নীলা সোজা চলে গেল তার কেবিনে। এইদিকে আকাশ তার কেবিনে এসে যেই চেয়ারে বসতে যাবে, এমন সময় পাশের কেবিন থেকে আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার আকাশ, তুমি নাকি নীলা ম্যাডামকে বিয়ে করছো? অবশেষে কিনা তোমার মতো একজন স্মার্ট ছেলের গলায় ডিভোর্সি মেয়ে ঝুলে পড়লো। ছি 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 ছি, আমাদের তো ভাবতেই ঘৃণা হচ্ছে যে আমরা তোমার মতো একজন হ্যান্ডসাম বয়ের আন্ডারে চাকরি করি। এই যে পায়েল, এত বেশি কথা বলো না। হঠাৎ দেখবে তোমার সকল কথা ফাঁস করে দিয়েছি, তখন কিন্তু আর মুখ নাড়াতে পারবে না। সো যেভাবে চুপচাপ বসে বসে কাজ করছিলে, ওইভাবে চুপচাপ বসে বসে কাজ করো। আর তোমাকে এই কথা কে বলেছে যে আমি বিয়ে করেছি? কি আর বলবে, আমাদের অফিসে আমাদের একটাই তো বন্ধু, নাম ইব্রাহিম। সে আমাদের অফিসের সবাইকে বলে দিয়েছে যে আপনি বিয়ে করেছেন নীলা ম্যাডামকে। হ্যাঁ, আমি বিয়ে করেছি নীলা ম্যাডামকে। এখন আপনাদের যা ইচ্ছা তাই বলেন, তবে আমার সামনে বললেন না। আমার সামনে বললে কিন্তু সবার রেকর্ড আমার জানা আছে, কে কী রকম ভালো, কে কোথায় যায়, কি করে সব। আমি আর আপনাদের মুখ থেকে একটা কথাও শুনতে চাই না। আপনারা চুপচাপ আপনাদের কাজ করেন। এ বলে আকাশ তার কেবিন থেকে উঠে চলে আসলো ইব্রাহিমের কেবিনে। আকাশকে দেখে ইব্রাহিম দাঁড়িয়ে সালাম দিয়ে বলতে লাগলো, কিরে আকাশ, কেমন আছিস? আর হঠাৎ আমার কেবিনে কি করিস? কি আর করব, জরুরি একটা কাজে এসেছি। আর তুই আমার নামে এসব কি বলে বেরিয়েছিস বলতো আমাকে? অফিসের সবাই জানলো কিভাবে যে আমি ম্যাডামকে বিয়ে করেছি? আমি যে ম্যাডামকে বিয়ে করব এটা একমাত্র তুই ছাড়া আর অন্য কেউ জানে না। তুই সবাইকে জানিয়ে দিয়েছিস, তাই না? হ্যাঁ, আমি সবাইকে জানিয়ে দিয়েছি। কেন, কেউ কি কিছু বলেছে নাকি তোকে? কেউ যদি কিছু বলে থাকে তাহলে আমাকে বলতে পারিস, আমি তাকে জিজ্ঞেস করব কেন তোকে এইসব কথা জিজ্ঞেস করেছে। কারো কোনো কিছু বলতে হবে না আমার ব্যাপারে। তারা যদি মুখ খুলতে আসে, তারা খুব ভালো করেই জানে কীরকম অবস্থা হবে তাদের, এবং তাদের ব্যাপারে আমি কি জানি। এইসব কথা বলতেছে আকাশ ইব্রাহিমকে। ইব্রাহিম সাথে আরও কিছুক্ষণ কথা বলে ওইখান থেকে চলে আসলো সোজা নীলার কেবিনে।
নীলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো। সকালে তো তুমি অফিসে আসার সময় ওষুধ খাও নাই। এই নাও গাড়ির চাবি, তুমি বাসায় চলে যাও। আজকে যেহেতু কাজ নেই, তো তুমি বাসায় গিয়ে ওষুধ খেয়ে এরপরে ঘুমাও। তোমার রেস্টের প্রয়োজন। আমি এখন ঘুমাবো না, আর আমার রেস্টের প্রয়োজন হলে আমি অবশ্যই তোমাকে বলতাম। আমার রেস্টের প্রয়োজন নেই এখন। এই বলে নীলা আবারও চুপচাপ বসে কি যেন কাজ করতে লাগলো। এইদিকে আকাশ আর নীলাকে বিরক্ত না করে মনে মনে বলতে লাগলো। আমি কি নীলাকে বিয়ে করে সত্যি অনেক বড় ভুল করে ফেলেছি, নাকি আমি কোনো ভুল করি নাই? আমি যদি ভুল করে থাকি তাহলে তো আমার ভুলের ক্ষমা অবশ্যই আছে। আমি আমার ভুলের ক্ষমা চাইবো সবার কাছে। দেখো আকাশ, আমি তোমাকে আরো অনেক আগেই বলেছি, আমাকে বিয়ে করার আগে তুমি কয়েকবার ভেবে চিনতে এরপরে আমাকে বিয়ে করো। দেখো নীলা, আমি অনেকবার ভেবেচিন্তে এরপরে সিদ্ধান্ত নিয়েছি এটা। আর এখন তুমি তোমার কাজ করতেছো, কাজ করতে থাকো, আমি আমার কাজ করি গিয়ে। এই বলে আকাশ নীলার কেবিন থেকে চলে আসলো। আবারও তার কেবিনে চুপচাপ বসে কাজ করতেছে। এমন সময় একজন স্টাফ এসে বলতে লাগলো। স্যার, গতকালকে একজন এই চিঠিটা দিয়ে গিয়েছিল। আমি আসার সময় নিয়ে এসেছি, তবে খুলতে মনে নেই। এই নেন, আপনি নিজের হাতে খুলে এরপরে পড়েন, দেখেন তো কি লেখা আছে এখানে। আকাশ পুরোটা পড়ে নিজের মনকে গালি দিতে লাগলো আর বলতে লাগলো। এই মেয়েকে বিয়ে করেছি, সত্যি আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি যদি আর বিয়ে না করতাম তাহলে কত সুন্দর সংসার হতো। এইসব ভাবতে ভাবতে আকাশ আবারও নিজের কাজ করতে লাগলো। দেখতে দেখতে রাত হয়ে আসলো, রাত 9টা। আকাশ আর নীলা চলে আসলো বাসায়। খাওয়া দাওয়া করে আবারও দুজন রুমে এসে শুয়ে পড়ল। আকাশ চিন্তা করতেছে। এমন সময় নীলা আকাশের হাত শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলো। আকাশ দেখো, আমি জানি তুমি আমার ব্যাপারে সবকিছু জেনে গেছো। প্লিজ, যেহেতু বিয়ে করে ফেলেছো, আমি তোমার সাথে থাকতে চাই। তুমি আমাকে তোমার ঘরের এক কোণায় রেখে দিও, তবুও আমি তোমার পাশে থাকবো। কিন্তু তোমার ব্যাপারে আমি যা জানতে পারছি এটা খুবই খারাপ, তবুও আমি তোমাকে মেনে নিতেছি। এ বলে আকাশ নীলাকে আবারও তার বুকের সাথে জড়িয়ে ধরে ঘুমিয়ে সে পাড়ি জমালো। পরের দিন সকাল 7টা। আকাশ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে এসে দেখে নীলা তার দিকে তাকিয়ে আছে। এটা দেখে আকাশ নীলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো। কি ব্যাপার নীলা, তুমি আমার দিকে এইভাবে তাকিয়ে আছো কেন? আমি কি করেছি যে তুমি আমার দিকে এইভাবে তাকিয়ে আছো? তুমি কিছুই করো নাই, আমি এমনিতেই তাকিয়ে আছি তোমার দিকে এইভাবে। আচ্ছা, তুমি নিচে যাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। আকাশ চলে গেল নিচে। এইদিকে নীলা চলে আসলো ওয়াশরুমে। ফ্রেশ হয়ে নিচে এসে দেখে আকাশের আম্মু এবং আকাশ বসে বসে কথা বলতেছে। নীলাকে দেখে আকাশের আম্মু নীলাকে বলতে লাগলো। নীলা, খাবার টেবিলে চলে আসো, আমি সবার জন্য খাবার রান্না করেছি। খাবার খেয়ে এরপরে আবার অফিসে যাবে তোমরা। হ্যাঁ আম্মু, আসতেছি। এই বলে নীলা চলে আসলো খাবার টেবিলে। খাওয়া দাওয়া করে আবার রুমে এসে রেডি হচ্ছে। এমন সময় আকাশ রুমের ভিতর প্রবেশ করলো। নীলাকে রেডি হতে দেখে যে আকাশ বাহিরে চলে যেতে যাবে, এমন সময় নীলা আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো। কি ব্যাপার, আপনি রুম থেকে বাইরে বের হয়ে যাইতেছেন কেন? আপনি তো ড্রেস চেঞ্জ করতেছেন, এটার জন্য আজকে আমি বাহিরে চলে যাইতেছি। আপনি ড্রেস চেঞ্জ করে এরপরে আমাকে ডাক দিয়েন। আমি তো আপনার বউ, আপনি চাইলে তো এখানে থাকতে পারেন। আমার সব কিছু দেখার অনুমতি আছে আপনার। আকাশ কোনো কিছু না বলে আবারও রুমের ভিতর ঢুকে পড়ল। বেশ কিছুক্ষণ পর নীলা আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো। কাল থেকে চাইলে আপনি আমার সাথে যা ইচ্ছা তাই করতে পারবেন। আমি তো এখন অনেকটা সুস্থ। নীলার কথাই আকাশের কান অবধি পৌঁছে গেছে, কিন্তু আকাশ কোনো উত্তর দিল না। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর দুজনে রেডি হয়ে চলে আসলো অফিসে। আকাশ তার কাজ করতে লাগলো। এদিকে নীলা তার কেবিনে বসে আছে। এমন সময় নীলার কেবিনের ভিতর প্রবেশ করলো লায়লা। নীলাকে উদ্দেশ্য করে লায়লা বলতে লাগলো। ম্যাডাম, আপনি নাকি আকাশকে বিয়ে করেছেন, এই কথাটা কি একদম সত্যি কথা নাকি সবাই মিথ্যা কথা বলতেছে? লায়লা হচ্ছে নীলাদের কোম্পানিতে চাকরি করে অনেক বছর ধরে। লায়লা আকাশকে পছন্দ করে কিন্তু কখনো বলতে পারে নাই। লায়লার কথা শুনে নীলা
বলতে লাগলো। হ্যাঁ, আমি আকাশকে বিয়ে করেছি। কেন, আপনার কি কোনো সমস্যা আছে নাকি আকাশকে বিয়ে করলে? সমস্যা থাকবে না কেন? অবশ্যই সমস্যা আছে। এটার জন্যই তো আপনাকে জিজ্ঞেস করেছি, আপনি আকাশকে বিয়ে করেছেন নাকি? আপনি একজন ডিভোর্সি মেয়ে হয়ে কিভাবে আকাশকে বিয়ে করলেন? টাকার লোভ দেখিয়ে বিয়ে করেছেন নিশ্চয়ই, তাই না? আকাশের মতো একজন সাধারণ ছেলেকে বিয়ে আপনি টাকার লোভ দেখিয়ে বিয়ে করে ফেলেছেন। শ্যাট আপ লায়লা। যা তুমি জানো না তা নিয়ে কথা বলতে আসবে না কখনোই। চুপচাপ তুমি তোমার কেবিনে গিয়ে তোমার কাজ করো। আর কাজ করতে ইচ্ছা না করলে এই অফিস থেকে চলে যেতে পারো। ম্যাডাম, আমিও আপনাকে দেখে নিব। আমারও কিন্তু কোম্পানি আছে। এতদিন আপনাকে কোনো কিছু বলি নাই, কারণ এই আকাশের জন্য। আকাশকে আমি ভালোবাসি বলে এতদিন কাউকে কোনো কিছু বলতে পারি নাই। আপনার এইরকম টাকা আছে, তার চাইতে দ্বিগুণ আমারও টাকা আছে, মনে রাখবেন আমার কথাটা। এ বলে লাইলা ওইখান থেকে চলে গেল। এদিকে নীলা চুপচাপ তার কেবিনে বসে আছে। বেশ কিছুক্ষণ পর লাইলা হাতে একটা কাগজ নিয়ে চলে আসলো নীলার কেবিনে। নীলাকে উদ্দেশ্য করে লাইলা বলতে লাগলো। মিস নীলা চৌধুরী, আপনাকে আমি দেখে নিব। এই যে আমার রিজাইন লেটার। আমি এখন চলে যাইতেছি। 2-3 দিনের মধ্যে আপনার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। এ বলে লাইলা ওইখান থেকে চলে গেল। বাইরে আকাশের সাথে দেখা করে অফিস থেকে বের হয়ে গেল। বেশ কিছুক্ষণ পর আকাশ নীলার কেবিনের ভিতর প্রবেশ করে বলতে লাগলো। কি ব্যাপার ম্যাডাম, আপনি লাইলা ম্যাডামকে অফিস থেকে বের করে দিয়েছেন কেন? সে তো খুব ভালো কাজ করতে পারে। আপনি তাকে বের করে দিয়ে তো খুবই ভুল করে ফেলেছেন। দেখো আকাশ, সে লায়লা ছিল, কিন্তু আমার অফিসে চাকরি করছিল জাস্ট তোমার জন্য। সে তোমাকে ভালোবাসে কিন্তু কখনো বলতে পারে নাই। সে যখন জানতে পেরেছে আমি তোমাকে বিয়ে করেছি, তখন সকালবেলা আমার কেবিনে এসেছিল, আমাকে হুমকি দিয়ে চলে গেছে। বলেছে সে নাকি আমাকে দেখে নিবে 4-5 দিনের মধ্যে। সে হচ্ছে লায়লা গ্রুপ অফ কোম্পানির এমডির মেয়ে। ও আচ্ছা, ওই কোম্পানি তো আমাদের কাছ থেকে মাল নিয়ে এরপরে বিক্রি করে। তারা যদি কোনো কিছু করতে চায় তাহলে আমরা তাদের অফিসে মাল দেওয়া বন্ধ করে দিব। তাহলে ওরা একদম ঠিক হয়ে যাবে। ঠিক আছে আকাশ, আর একটা কথা, তুমি আমাকে কখনোই ছেড়ে চলে যাবে না তো? বিয়ে করেছি ছেড়ে চলে যাওয়ার জন্য নাকি? কখনোই ছেড়ে চলে যাব না। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, আমার উপরে বিশ্বাস রাখেন। এই বলে আকাশ চলে গেল তার কেবিনে। অন্যদিকে লায়লা তাদের কোম্পানিতে এসে তার আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো। আব্বু, নীলা গ্রুপ অফ কোম্পানি তো আমাদের কাছ থেকে মাল নেয়, তাই না? কে বলেছে তোকে আমাদের কোম্পানি থেকে মাল নেই? তারা আমাদের কোম্পানি থেকে মাল নেই না, উল্টো আমরা তাদের কোম্পানি থেকে মাল নেই। তুই হয়তো ভুল চিনেছিস, কোনো কিছু হয়েছে নাকি? আমি যাকে পছন্দ করতাম ওই নীলা সেই ছেলেটাকে টাকার লোভ দেখিয়ে বিয়ে করে ফেলেছে। আমি তার উপরে অ্যাকশন নিতে চাই। তুমি আমাকে হেল্প করতে পারবে? আব্বু, এটা কখনোই পারবো না, কারণ নীলা হচ্ছে বড় বিজনেসম্যানের মেয়ে। আর যদি আমি কোনো কিছু করতে চাই তাহলে তাদের কোম্পানি থেকে ভালো ভালো মাল আনতে পারবো না। তখন আবার আমার কোম্পানি একবারে বন্ধ হয়ে যাবে। তার মানে তুমি বলতে চাইতেছো যে তুমি আমাকে কোনোভাবেই সাহায্য করতে পারবে না? তোর সামান্য ভালোবাসার জন্য তো আমি আমার অফিস এবং এত এত কর্মীর ইনকাম বন্ধ করে দিতে পারি না। তুই যা ইচ্ছে তা করে নে। যখন বিপদে পড়বি তখন আমাকে ডাক দিস না, তখন আমি তোকে কোনোভাবেই সাহায্য করতে পারবো না, এই বলে দিলাম। এই বলে লায়লার আব্বু অফিসটা ঘুরে ঘুরে দেখাতে লাগলো। অন্যদিকে লায়লা তার আব্বুর অফিস থেকে সোজা চলে আসলো থানায়। অফিসারকে উদ্দেশ্য করে লায়লা বলতে লাগলো। স্যার, আমি একটা কমপ্লেন লেখাতে এসেছি। আমার কমপ্লেনটা লিখতে হবে। কি কমপ্লেন আগে বলেন শুনি, এরপরে আমরা কমপ্লেন লিখব। আমি যাকে ভালোবাসি তাকে ওই নীলা গ্রুপ অফ কোম্পানির জোর করে টাকা লোভ দেখিয়ে তাকে বিয়ে করে ফেলেছে। এখন আমি তাকে আমার করতে চাই। যে রকম ভাবেই হোক আপনারা তাকে আমার কাছে নিয়ে আসবেন। টাকা লাগলে টাকা দিব। আপনি মনে হয় আইন সম্পর্কে কোনো কিছুই জানেন না, তাই না? আপনি যদি আইন সম্পর্কে জানতেন তাহলে এরকম কথাবার্তা বলতে পারতেন না। আপনি সামান্য এটুকু ভালোবাসার জন্য আপনি আমাদেরকে বলতেছেন টাকা দিবেন না। টাকার দরকার নেই। আর একবার যদি বাড়াবাড়ি করেন তাহলে আপনাকে সোজা জেলের ভিতরে ঢুকিয়ে দিব। চলে যান এখান থেকে।
লায়লা ভয় পেয়ে ওইখান থেকে চলে গেল। এইদিকে নীলা আর আকাশ কথা বলতেছে দুইজন। দেখতে দেখতে দুপুর হয়ে গেল। দুইজন একসাথে বসে খাওয়া দাওয়া করতেছে। এমন সময় নীলা আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ, আজকে তো তেমন বেশি কাজ নেই, তোমার কাছে একটা রিকোয়েস্ট করব, রিকোয়েস্ট রাখতে পারবে আমার? হ্যাঁ বলো, কি রিকোয়েস্ট করবে? আমি তোমার রিকোয়েস্ট রাখার চেষ্টা করব। আমাকে নিয়ে সন্ধ্যা অবধি ঘুরোঘুরি করতে পারবে? ঘুরোঘুরি করে সন্ধ্যায় ফুচকা খেয়ে এরপর বাসায় যাব। ঠিক আছে, খাওয়া দাওয়া শেষ করে পরে কিছুক্ষণ রেস্ট নিয়ে এরপরে আমরা বের হব বাইরে ঘোরাঘুরি করার জন্য। ঠিক আছে। আকাশ খাওয়া দাওয়া শেষ করে ম্যানেজারকে সব কিছু বুঝিয়ে দিয়ে নীলাকে নিয়ে চলে আসলো বাইরে। দুজন কয়েকটা পার্ক থেকে ঘোরাঘুরি করে একটা রেস্টুরেন্টে এসে কফি খেতে লাগলো। আকাশ এবং নীলা কফি খাইতেছে। এমন সময় নীলার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে অপরিচিত একটা নাম্বার। কলটা রিসিভ করতে ওপাশ থেকে একজন বলতে লাগলো, ম্যাডাম, আপনি কোথায় আছেন? একটু আপনার আব্বুর অফিসে আসেন তো, একটা বড় ঝামেলা হয়ে গেছে। একটা মেয়ে আপনার আব্বুর অফিসে এসে আপনার আব্বুর সাথে ঝগড়া করতেছে, কি নিয়ে যেন। আচ্ছা, আমি এখনই আসতেছি। এই বলে নীলা কলটা কেটে দিয়ে আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ, আব্বুর অফিসে কে যেন গিয়ে আব্বুর সাথে খারাপ ব্যবহার করতেছে, চলো তো একবার গিয়ে দেখে আসি। হ্যাঁ চলো যাওয়া যাক। এখান থেকে তো খুব কাছে, 10 মিনিটের মতো সময় লাগবে তোমার আব্বুর অফিসে যাইতে। এই বলে আকাশ আর নীলা নিচে এসে একটা রিক্সা নিয়ে ওইখান থেকে চলে গেল। বেশ কিছুক্ষণ পর আকাশ আর নীলা অফিসে চলে আসলো। অফিসের ভিতর প্রবেশ করতে শুনতে পেল লাইলার কণ্ঠস্বর। কেবিনের ভিতর প্রবেশ করতে দেখতে পেল লাইলা নীলার আব্বুর সাথে খারাপ ব্যবহার করতেছে। এটা দেখে নীলা লাইলার সামনে গিয়ে ঠাস করে লাইলার গালে চড় মেরে দিল আর বলতে লাগলো, এই, তোকে একবার বলছি না, তুই এত বাহাদুরি করতেছিস কেন? তোর আব্বুর অফিস বন্ধ করে দিব নাকি? আমার অফিস তো তুই কোনো কিছু করতে পারলি না, এখন আব্বুর অফিসে এসে আব্বুর সাথে ঝামেলা করতেছিস। তুই বিশ্বাস না করলে জিজ্ঞেস কর আকাশকে। আমি আকাশকে টাকার লোভ দেখিয়ে বিয়ে করেছি নাকি না দেখিয়ে বিয়ে করেছি? আকাশ, তুমি সবার সামনে স্বীকার করো যে এই মেয়ে তোমাকে টাকা লোভ দেখিয়ে বিয়ে করেছে। লাইলা, নীলা আমাকে টাকার লোভ দেখিয়ে বিয়ে করে নাই, আমি নীলাকে নিজের ইচ্ছায় বিয়ে করেছি। আকাশ, তুমি মিথ্যা কথা বলতেছো। আমি জানি এই মেয়ে তোমাকে শিখিয়ে এরপর এনেছে এখানে। তুমি যদি এখন সত্যি কথা না বলো তাহলে আমি কিন্তু আত্মহত্যা করব। আত্মহত্যার কথা শুনে আকাশ ঠাস করে চড় মেরে দিল লাইলার গালে আর বলতে লাগলো, তুই কি কানে কালা নাকি? তোকে একবার বলেছি না আমি নীলাকে নিজ ইচ্ছায় বিয়ে করেছি? তাহলে তুই ঝামেলা করতেছিস কেন এখানে? আর একবার যদি ঝামেলা করার চেষ্টা করিস তাহলে তোর খবর আছে। তোর আব্বুর অফিস পুরোপুরিভাবে বন্ধ করে দিব এবং তোর পরিবারের নামে মামলা করে দিব। চলে যা আমার সামনে থেকে। লাইলা ওইখান থেকে চলে গেল। এদিকে নীলার আব্বু নীলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে নীলা, এই মেয়েটা কে ছিল? আর তোর অফিসে চাকরি করছিল নাকি? হ্যাঁ আব্বু, এই মেয়েটা আমার অফিসে চাকরি করছিল। সে আকাশকে ভালোবাসে কিন্তু কখনো বলে নাই। সে আমাকে থ্রেট দিয়েছে আমাকে নাকি মেরে ফেলবে, এই করবে সেই করবে। আমি তার আব্বুকে ফোন দিয়ে বলে দিতেছি, আর যদি এরকম করে তাহলে তার কোম্পানি এবং সব কিছু ছেড়ে দিতে হবে। এসব কথাবার্তা বলতেছে নীলা তার আব্বুর সাথে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো। নীলার আব্বু এবং আকাশ চলে আসলো বাসায়। সবাই একসাথে বসে গল্প করতেছে। এমন সময় আকাশের আব্বু আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ, তোদের অফিসে এখন কি বেশি চাপ নাকি? না আব্বু, এখন তো তেমন বেশি চাপ নেই, তবে কয়েকটা দিন পর থেকে চাপ থাকতে পারে। কেন, কোথাও পাঠাবে নাকি আমাকে? হ্যাঁ, তোদের দুজনকে একটু ঘোরাঘুরি করার জন্য পাঠাতাম। তুই যদি বলিস তাহলে আমি কালকে টিকিট কেটে রাখবো কক্সবাজারের। আকাশ, বিআই সাহেব একদম ঠিক কথা বলেছে। তোমরা দুইজন ঘোরাঘুরি করে আসো, নীলার মনটাও তোমার উপরে বসুক, আর তুমিও নীলাকে খুব ভালো করে চিনে নাও। আমি এবং ম্যানেজার মিলে অফিসটা সামনে নিতে পারবো। দরকার পড়লে আমিও আপনার সাথে কয়েকটা দিন না হয় কাজ করব, কারণ আমিও আগে এই সব কাজ করেছি। এখন একটা অফিসের ম্যানেজার ছিলাম।
আকাশ, আমি অনলাইনে টিকিট বুক করে রাখছি। কালকে সকালে তোরা না হয় ঘুরতে চলে যাবি। 5 থেকে 7 দিন থাকবি ওইখানে, এরপর বাসায় চলে আসবি। ঠিক আছে, তোমাদের যেহেতু ইচ্ছা আমাকে এবং নীলাকে ঘোরাঘুরি করার জন্য কোথাও পাঠাবে, তাহলে পাঠাতে পারো। আমরা না হয় এখন রুমে গিয়ে সব কিছু রেডি করে রাখি। ঠিক আছে, যাও রুমে গিয়ে সব কিছু রেডি করে রাখো। কিছুক্ষণের মধ্যে আমি তোমাদেরকে সব কিছু বুঝিয়ে দিব। আকাশ এবং নীলা চলে আসলো তাদের রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে নীলা বিছানায় এসে বসে পড়ল। আকাশের দিকে কেমন করে যেন তাকিয়ে আছে নীলা। এটা দেখে আকাশ বলতে লাগলো, তুমি সকালবেলা ওই রকমভাবে তাকিয়েছিলে আমার দিকে, এখনও তাকিয়ে আছো। নিশ্চয়ই কোনো কিছু বোঝাতে চাইতেছো আমাকে। হ্যাঁ, তোমাকে একটা জিনিস বোঝাতে চাইতেছে। তুমি যদি বুঝতে পারো তাহলে বুঝবে, আর না বুঝতে পারলে তো আমি ইচ্ছে করে করব না। আকাশ বেশ ভালো করে বুঝে গেছে নীলা কি করার কথা বলছে। আকাশ আস্তে আস্তে নীলার কাছে চলে আসলো। নীলার মাথায় বাম হাত দিয়ে আস্তে আস্তে নীলার ঠোঁটের দিকে তার ঠোঁট ক্রমশ এগিয়ে নিতে লাগলো। এদিকে নীলাও চুপচাপ বসে আছে। আস্তে আস্তে করে তার ঠোঁট এগিয়ে নিয়ে আসলো আকাশের ঠোঁটে। দীর্ঘ 5 থেকে 6 মিনিট লিপ কিস করার পর আকাশ ছেড়ে দিয়ে নীলার কাছ থেকে কিছুটা দূরে চলে গেল। এইদিকে নীলা কিছুটা স্বাভাবিক হয়ে বিছানা থেকে উঠে চলে আসলো তাদের কাপড় গোছানোর জন্য। কাপড় গোছাচ্ছে আর আকাশকে উদ্দেশ্য করে বলতেছে, আকাশ, ওইখানে তো ঘুরতে যাব। তুমি ওইখানে গিয়ে কিন্তু আমাকে আদর করতে হবে, যাতে 1 বছরের ভেতরে আমাদের বেবি হয়। আমি যাতে তোমার আব্বু আম্মু এবং আমার আব্বু আম্মুকে খুশি করতে পারি। আগে যা কিছু হয়েছে আমি ওসব ভুলে যাইতেছি আস্তে আস্তে তোমাকে পেয়ে। তুমি আমার এই ছোট্ট আবদারটা পূরণ করতে পারবে না? অবশ্যই পূর্ণ করতে পারবো। একবার শুধু এখানে চাই, এরপর দেখবে আমি কিভাবে তোমাকে আদর করি। তুমি ব্যাগপত্র গুছিয়ে রেখে দাও, আর আমার কাপড় তোমার কাছে যেটা ভালো লাগবে ওইটা রেখে দিবে। আমি নিজে থেকে আসতেছি। এই বলে আকাশ ওইখান থেকে চলে আসলো নিচে। বসে বসে তার আব্বুর সাথে গল্প করতে লাগলো। এমন সময় তার আব্বুর ফোনে একটা নোটিফিকেশন আসলো। নোটিফিকেশন চেক করে দেখে ভোর 5টায় ফ্লাইট। এটা দেখে আকাশের আব্বু বলতে লাগলো, আকাশ, আমি তোর ব্যাংকে 1 লক্ষ টাকা পাঠিয়ে দিয়েছি। তুই এই 1 লক্ষ টাকা দিয়ে ওইখানে যতদিন থাকবি ততদিন খরচ করবি। দেখ, আমি চাইছি মেয়েটা পুরোপুরি তোর কাছে থাকুক। আমি জানি তুই হয়তো আনইজি ফিল করতেছিস বিবাহিত মেয়েকে বিয়ে করে। বাবা, আমার কাছে কোনো কিছু করার ছিল না। আমার মেয়ে যদি হতো তাহলে আমিও এই রকম করতাম। আব্বু, তোমাদের কোনো কিছু বলতে হবে না। আমি পরিস্থিতি বুঝতে পারি। আমারও বোঝার বয়স হয়েছে। আমি বুঝেই বিয়ে করেছি। যাই হোক, এইসব টপিক বাদ দাও। তুমি আমাকে পিডিএফ করে পাঠিয়ে দাও। আমি সকালে নাইমকে ফোন দিয়ে বলে দিবনে যাতে এই কাগজগুলো ফটোকপি করে তার গাড়িটা নিয়ে চলে আসে আমাদেরকে পৌঁছে দিয়ে আসার জন্য। ঠিক আছে, যা তাহলে এখন গিয়ে ঘুমিয়ে পড়। সকাল সকাল আবার উঠতে হবে তোদের। আকাশ চলে আসলো তার রুমে। নীলাকে নিয়ে বেলকনিতে বসে গল্প করতে লাগলো। বিয়ের পর তাদের বেবি হলে কি করবে না করবে, কিভাবে সংসার করবে, এইসব নানান বিষয়ে কথা বলতে বলতে কখন যে সকাল হয়ে গেল খেয়ালই নেই। আকাশ তার বন্ধুকে ফোন দিয়ে বলে দিল গাড়িটা নিয়ে চলে আসার জন্য। এইদিকে আকাশ এবং নীলা ফ্রেশ হয়ে রেডি হয়ে বাইরে এসে দেখে তার বন্ধু দাঁড়িয়ে আছে। লাগেজ গাড়িতে উঠিয়ে আকাশ তার আব্বু আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো বিমানবন্দরে। ভিতরে ঢুকে ইমিগ্রেশন শেষ করে চলে আসলো ওইখান থেকে বিমানের ভিতরে। আধা ঘন্টা বসে থাকার পর বিমান চালো কক্সবাজারের উদ্দেশ্যে। দীর্ঘ 3.5 ঘন্টা পর আকাশ এবং নীলা চলে আসলো কক্সবাজার বিমানবন্দরে। বিমান থেকে নেমে এসব কিছু শেষ করে চলে আসলো বাইরে। একটা গাড়ি নিয়ে দামি একটা হোটেলে চলে গেল। কেবিন অনলাইনে আগে থেকে বুক করা ছিল। আকাশ গিয়ে চাবি টেনে নীলাকে নিয়ে চলে আসলো রুমে। ফ্রেশ হয়ে আকাশ নীলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, নীলা, এখন ঘুমাবে নাকি বাইরে ঘুরতে যাবে? এখন একটু ঘুমিয়ে নেই, সারা রাত ঘুমাই নাই। ঠিক আছে, চলো তাহলে।
এই বলে দুজন একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে হালকা পাতলা খাওয়া দাওয়া করে ঘোরার জন্য চলে গেল। যেটা পছন্দ হইতেছে নীলার ওইটা কিনে নিতেছে। সন্ধ্যা অবধি ঘোরাঘুরি করে চলে আসলো আবার কেবিনে। যে জিনিসপত্র কিনে নিয়ে এসেছে ওইগুলো ভরতে লাগলো। দেখতে দেখতে রাত হয়ে আসলো। রাতে খাওয়া দাওয়া করে চলে আসলো রুমে। দরজাটা ভালোভাবে লাগিয়ে নীলাকে কোলে তুলে নিল। আস্তে আস্তে বিছানার দিকে এগিয়ে এসে নীলাকে বিছানায় শুয়ে দিয়ে নীলার উপরে উঠে নীলার ঠোঁটজোড়া আকাশ দখল করে নিল। দীর্ঘ 10 মিনিট লিপ কিস করার পর আকাশ নীলাকে বলল, আকাশ, তোমাকে আজকে একটা সত্যি কথা বলি। হ্যাঁ বলো, কি বলবে? আমার বিয়ে হয়েছে ঠিক আছে, কিন্তু আমার শরীর স্পর্শ করতে পারে নাই সে। কারণ সে এরকম খারাপ জিনিস খেয়েছে এটা আমি প্রথম জানতাম না, কিন্তু বাসর রাতে যখন খেয়ে এসেছে তখন থেকে আমি জানতে পারলাম। এরপর থেকে আমি আর তাকে আমার শরীর স্পর্শ করতে দেই নাই। এইভাবে 2 মাস কেটে গিয়েছিল। পরে আমি আব্বুকে সবকিছু জানানোর পরে আব্বু আমাদের ডিভোর্স করিয়ে নিয়ে আসে। পরে তো তোমার সাথে বিয়ে হয়েছে, আমি এখনো কুমারী আছি। নীলার কথা শুনে আকাশ অবাক হয়ে মুচকি একটা হাসি দিয়ে নীলার উপর ঝাঁপিয়ে পড়ল। দীর্ঘ 4 ঘন্টা নীলাকে আদর করার পর আকাশ ক্লান্ত হয়ে নীলার বুকের উপর শুয়ে পড়ল। এদিকে নীলা আকাশের কপালে চুমু খাইতেছে আর বলতেছে, সবকিছু ঠিক আছে তো আমার? তোমার মতো এত হট বউ যদি আগে পাইতাম তাহলে তো কবে বিয়ে করে আদর করতাম এইভাবে। যাক, অনেক আদর করে ফেলেছি, এখন ঘুমাই, চলো। এই বলে দুজন ঘুমেতে এসে পাড়ি জমালো। দেখতে দেখতে কেটে গেল 7 দিন। দুজন আবারও ঢাকায় ফিরে আসলো। পরের দিন থেকে আকাশ এবং নীলার অফিসে যাওয়া শুরু হলো। আকাশ নীলার সাথে বেশি ভালো সময় কাটাচ্ছে। দেখতে দেখতে এইভাবে কেটে গেল আরও 4টি মাস। রাত 10টা, আকাশ বিছানায় শুয়ে আছে। এমন সময় নীলা আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ, তোমার জন্য একটা সুখবর আছে। তুমি সুখবরটা শুনলে জানি না কি বলবে আমাকে। সুখবর আছে বললে তো হবে না, তাড়াতাড়ি বলে ফেলো। আমি মা হতে চলেছি। এই বলে নীলা তাড়াতাড়ি করে আকাশের কাছে এসে আকাশের বুকে মুখ লুকালো। আকাশ নীলার মুখে এই কথা শুনে তো মহা খুশি। রাতে আবারও আদর করে পরের দিন সকাল 10টায় নীলাকে নিয়ে চলে আসলো হাসপাতালে। চেক আপ করিয়ে যা বলেছে ডাক্তার সব কিছুই পালন করতে লাগলো। সবাই নীলার খেয়াল রাখতেছে। এদিকে এখন থেকে আকাশ নীলার অফিসের দায়িত্ব নিয়ে ফেলেছে পার্মানেন্টভাবে। রাতে নীলা আকাশের বুকের উপর মাথা রেখে শুয়ে শুয়ে বলতেছে, আচ্ছা আকাশ, আমাদের ছেলে বেবি হবে নাকি মেয়ে বেবি হবে? আমি তো একদম শিওর, গুরুজনদের মুখে শুনেছি যে মেয়ে বেবি হলে পেট অনেক ছোট থাকে, আর তোমার পেট তো অনেক ছোট, 7 মাস হয়ে গেছে, এখনও তো তেমন বেশি বড় হয় নাই। হ্যাঁ, আমারও তাই মনে হয়। তবে আল্লাহ যা দেয় সেটা দিয়েই আমরা সন্তুষ্ট থাকব। এখন আমার আদর লাগবে, আদর করো। আকাশ নীলাকে আদর করতে লাগলো। বেশ কিছুক্ষণ আদর করে নীলাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে এসে পাড়ি জমালো আকাশ। এইদিকে নীলা ঘুমায় নেই, কারণ তার ঘুম আসছে না এখন তেমন বেশি। রাতে নীলা রিলস দেখছে আর আকাশের মুখের দিকে তাকিয়ে মনে মনে বলতেছে, আকাশ, তুমি আমাকে খুব সুখে রেখেছো। যতটা সুখে রেখেছো তার চাইতে আমি দ্বিগুণ সুখী হয়েছি তোমার বুকে মাথা রেখে। আমি চাই সারা জীবন এভাবে তুমি আমাকে আগলে রেখে তোমার পাশে রাখবে। এইসব বলতেছে আর আকাশের কপালে চুমু দিতেছে। দেখতে দেখতে সকাল হয়ে আসলো। সকালবেলা আকাশ ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নীলার কপালে চুমু দিয়ে চলে আসলো অফিসে। এইভাবে চলতে লাগলো তাদের জীবন। দেখতে দেখতে আবারও কেটে গেল আরও 3টি মাস। নীলাকে নিয়ে সবাই হাসপাতালে চলে এসেছে। ডাক্তাররা নীলাকে অপারেশন থিয়েটারের ভিতর নিয়ে গেল। সবাই বাহিরে অপেক্ষা করতেছে। এইদিকে আকাশ মসজিদে এসে জায়নামাজে বসে দোয়া করতেছে নীলার জন্য এবং তাদের বেবির জন্য। প্রায় 40 মিনিট পর একজন নার্স দুইটা মেয়ে বেবি এনে নীলার আব্বু আম্মু এবং আকাশের আব্বু আম্মুর কাছে দিয়ে বলতে লাগলো, এই নেন, আপনাদের মেয়ে বেবি হয়েছে 2টা, খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ। বেবিদের বাবাকে বলেন আমাদেরকে মিষ্টি খাওয়ানোর জন্য। অবশ্যই মিষ্টি খাওয়াবে। আপনারা আমার বৌমাকে নিয়ে আসেন কেবিনে, আপনাদের মিষ্টির ব্যবস্থা করতেছি। এই বলে আকাশের আব্বু ফোন দিল আকাশকে। আকাশ মিষ্টি নিয়ে এসে সবাইকে দিতে লাগলো। প্রায় 2 ঘন্টা পর নীলাকে অপারেশন থিয়েটারের ভিতর থেকে বের করে কেবিনে শিফট করা হলো। আকাশ নীলার পাশে বসে আছে। বেশ কিছুক্ষণ পর
নীলা চোখ খুলল। এটা দেখে আকাশ নীলার হাত শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলো, প্রিয়, তোমার 2টা বেবি হয়েছে, তাও আবার দুইটা মেয়ে বেবি হয়েছে। আমি অনেক খুশি হয়েছি। আব্বু আম্মু বেবি 2জনকে নিয়ে আসো, নীলা দেখবে। আকাশের আব্বু আম্মু বেবি 2টাকে নিয়ে ভিতরে এসে শুয়ে দিয়ে চলে গেল বাহিরে। এদিকে নীলা আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তুমি খুশি হয়েছো, আমিও খুব খুশি হয়েছি। এখন থেকে কিন্তু আরো বেশি বেশি আদর করতে হবে আমাকে এবং আমাদের মেয়েদেরকে। অবশ্যই আদর করব। আদর করব না কেন? তোমাকে আদর না করলে আর কাকে আদর করব? তুমি আমার একমাত্র বউ। এ বলে আকাশ নীলার ঠোঁটের সাথে ঠোঁট ডুবিয়ে দিল। তারা দুজন রোমাঞ্চ করতে থাকুক। আমরা এখন বিদায় নিই। আপনারা সবাই কমেন্ট বক্সে বলে যাবেন নীলা এবং আকাশের মেয়ে দুজনের নাম কি রাখা যায়। আপনাদের কমেন্ট দেখলে খুবই ভালো লাগে। আজকে তাহলে গল্পটা এখানেই সমাপ্ত করে দিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।